কালো জাদু করে পাঠানো একটি জিন যে কতটা ভয়ানক হতে পারে এবং সেই জিন একটি পরিবারকে কতটা নির্মমভাবে ধ্বংস করে দিতে পারে তাই দেখতে পাবে আজকের মুভিতে। আর এই পরিবারের ওপর যে লোকটি কালো জাদু করেছিল তার বিষয়ে কেউ কল্পনাও করেনি যে হিংসার বশবর্তী হয়ে সে এমন ভয়ানক ঘৃণিত কাজ করতে পারে। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো ভূতচক্র, আর আজকের মুভি হলো 2023 সালে মুক্তি পাওয়া কালো জাদু নিয়ে বানানো ইন্দোনেশিয়ান হরর মুভি দ্য জিনস কার্স। তো ভিউয়ার্স, চলো বেশি কথা না বলে আজকের মুভিটি শুরু করা যাক। আর তুমি যদি ভূতচক্র চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো চলো ভিউয়ার্স, আর দেরি না করে মুভিতে ফেরা যাক। মুভির শুরুতে অন্ধকার গভীর এক জঙ্গলের ভিতর দৌড়াচ্ছে লি নামের একটি মেয়ে, আর তার পিছনে দৌড়াচ্ছে তার নিজের বাবা এবং তোহা নামের এক লোক। হঠাৎ তারা দুজন তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করতে থাকে তার দাদির জিন কোথায়। তখন লি বারবার বলে তার কাছে কোনো জিন নেই। এরপর তারা দুজন লিয়ের কাছে একটি জিনিস খুঁজে পায়, আর এটার ভিতরেই জিনকে বন্দি করা ছিল। তোহা যখন জিনিসটি হাতে নেয় তখন সে বুঝতে পারে এর ভিতরে কোনো জিন নেই। এরপর আমরা দেখতে পাই লিকে একটি গাছের সাথে বেঁধে ফেলা হয়েছে, আর অন্যদিকে তোহা একটি রিচুয়াল করছে যার মাধ্যমে লিয়ের ভিতর থেকে জিন বের করা হবে। হঠাৎ পুরো পরিবেশ পাল্টাতে থাকে, আর লিয়ের ভিতরে জেগে ওঠে ভয়ানক জিনটি। তারপর লিয়ের ভিতরের জিন বলতে থাকে, লিকে আমি জাহান্নামে নিয়ে যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। হঠাৎ তাদের সামনেই জিনটি লিয়ের একটি চোখ তুলে ফেলে। এখানেই এই দৃশ্য কাট হয়। এরপর কেটে যায় কয়েক বছর। এই দৃশ্যে আমরা লিকে দেখি যে অনেক বৃদ্ধ হয়ে গেছে। আর এখানে লিকে দেখা যায় একটি বাড়ির গেটে দাঁড়িয়ে অদ্ভুতভাবে বাড়িটির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এই বাড়ির ভিতর কোনো রহস্য অবশ্যই আছে। এরপর আমরা একটি গাড়ি দেখি যার ভিতরে ছিল উইং, তার স্ত্রী জয়ী, তার বড় মেয়ে লিনা এবং তার ছোট মেয়ে লিং। আর তারা নারাঠি নামের একটি গ্রামে যাচ্ছে উইংয়ের অফিসিয়াল একটি কাজের জন্য। আর এখানে তাদের কথায় আমরা জানতে পারি তাদের জমা করা অর্থ প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এজন্য তারা ব্যাংক থেকে লোন নিয়েছিল। এগুলো নিয়েই উইং এবং জয়ের মাঝে ঝগড়া প্রায় লেগেই থাকত, আর এজন্য দিন দিন তাদের সম্পর্কে ফাটল ধরছিল। এই বিষয়গুলো তাদের মেয়েরা ভালোভাবেই জানত। আর এরপর তারা সেই বাড়িতে আসে যেই বাড়ির সামনে বৃদ্ধ লি দাঁড়িয়েছিল। বাড়িটি সমুদ্রের একদম কাছে ছিল, আর এই বাড়িতে তাদের নিয়ে এসেছিল উইংয়ের ছোটবেলার বন্ধু জাত। এই শহরেই উইং এবং জাত ছোট থেকে বড় হয়েছে। অনেক বছর পর কাজের ওসিলায় সে আবারও এই শহরে ফিরে এসেছে। কিছুক্ষণ পর উইং জাতের সাথে বাইরে চলে যায়। এদিকে লিং পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতে সে একটি ঘরে চলে আসে যেখানে অনেক বড় একটি ছবি ঝুলানো ছিল, আর এই ছবিটার নিচে পাখির মতো একটি মূর্তি রাখা ছিল। এগুলোকে গুরুত্ব না দিয়ে লিং পাশের একটি ঘরে চলে যায়, আর এই ঘরের মধ্যে বেসমেন্ট যাওয়ার রাস্তা ছিল। হঠাৎ তার পিছনের দরজাটি একাই খুলে যায়। এরপর সন্ধ্যায় যখন উইং বাড়ি ফিরে আসে তখন জয়ী তাকে বলে যে ব্যাংক নোটিশ পাঠিয়েছে। নোটিশ দেখেই উইং চিন্তায় পড়ে যায়। তখন জয়ী বলে যে এজন্য সে এখানে আসতে চায়নি, কারণ তারা যদি আগের জায়গায় থাকত তাহলে তারা দুজনে কোনো জব করে এই লোন শোধ করতে পারত। এমন সময় লিং সেখানে এসে তাদের পুরনো বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে, কারণ এই বাড়িটা তার একদম ভালো লাগছে না। তারপর এইসব নিয়ে উইং আর লিংয়ের মাঝে ঝগড়া লেগে যায়, আর এরপর জয়ী তাদেরকে কোনো রকমে থামিয়ে দেয়। পরের দিন বাড়িতে থাকা পুরনো জিনিসপত্রের ভিতরে জয়ী একটি বই খুঁজে পায় যেটার উপরে লেখা ছিল কালো জাদু এবং শয়তানের হাত থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়। অদ্ভুত বিষয় হলো বইটির অধিকাংশ পৃষ্ঠাই ফাঁকা ছিল। বইটি নিজের কাছে রেখে জয়ী লিনা আর লিংকে বলে বাকি জিনিসপত্রগুলো ওপরে বেসমেন্টে রেখে দাও। লিনা আর লিং যখন বেসমেন্টে যায় তখন সেখানে লিং পুরনো একটি মালা খুঁজে পায়, আর তারা সেখানে অদ্ভুত একটি জিনিসও দেখতে পায় যেটা দেখে কোনো পশুর শিং মনে হচ্ছে, কিন্তু এমন শিং তো তারা আগে কখনো দেখেনি। তাহলে এটা কোন পশুর হতে পারে? হঠাৎ তার পাশে কিছু একটা নড়ে ওঠে। এমন সময় তাদের মা তাদেরকে ডাকে। তখন সেই শিং আর মালাটি পকেটে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে উইং জাতের সাথে একটি কবরস্থানে গিয়েছে। লাশটি কবরে রাখার পরে যখনই সেখান থেকে সবাই উঠে যায় হঠাৎ লাশটি নড়ে ওঠে, আর এটা দেখে উইং এবং জাত ভয়ে আতকে ওঠে। এমন সময় তারা দেখে মানুষজন লাশটি দাফন করা বাদ দিয়ে একটি জায়গায় ভিড় করছে। আসলে সেখানে থাকা একটি মেয়ের শরীরে ভয়ানক এক জিন ভর করেছে। আর এখানে আমরা একজন মৌলবীকে দেখি। ইনি হলেন সেই লোক যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ তোহা। সে এখন বৃদ্ধ হয়ে গেছে। এখানে তোহা জানতে পারে যে মেয়েটির শরীরে জিন ভর করেছে সে আসলে লিয়ের নাতি, আর তার শরীরেও লিয়ের দাদির জিন ভর করেছে।
এখানে তোহার ছেলে দিনও ছিল। সে এসব জিন দেখে খুব ভয় পেত, তাই তোহা জিন তাড়ানোর জন্য একাই দোয়া পড়তে শুরু করে, আর এরপরেই জিন ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। এদিকে তোহা লাগাতার দোয়াই পড়তে থাকে। হঠাৎ মেয়েটি বমি করে দেয় আর শান্ত হয়ে যায়। তখন বোঝা যায় জিন তার শরীর ছেড়ে চলে গেছে। উইং আর জাট দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তোহা আগে থেকেই তাদের দুজনকে চিনত। অনেকদিন পরে উইংকে দেখে তোহা অনেক খুশি হয়, কিন্তু তোহা লক্ষ্য করে এসব দেখে উইং একটু ঘাবড়ে গেছে। তোহা বলে এই ঘটনাগুলো এখানে একেবারে স্বাভাবিক বিষয়। প্রায় দিন এমন ঘটনা এখানে ঘটে, ভয়ে কোনো কারণ নেই। রাতে নিনা বাইরে একাই বসেছিল, আর তার হাতে ছিল বেসমেন্টে পাওয়া পুরনো মালা আর শিংটি। কিছুক্ষণ থাকার পরে নিনা সেখান থেকে চলে যায়। মধ্যরাত্রে ক্ষুধার কারণে তার ঘুম ভেঙে যায়, আর সে নিচে এসে খাবার খুঁজতে থাকে। এরপর সে যখন ফিরে যাচ্ছিল, তখন বেসমেন্টের দরজায় জোরে জোরে আওয়াজ হতে শুরু করে। মনে হচ্ছে ভিতর থেকে যেন কেউ বাইরে আসার চেষ্টা করছে। নিনা বুঝতে পারছিল না যে কে এমন শব্দ করছে, এজন্য সে আস্তে আস্তে সেখানে গিয়ে দরজা খোলার চেষ্টা করে। হঠাৎ দরজার লকটি ভেঙে যায়, আর সেখান থেকে ইঁদুর বের হয়, যেটা দেখে নিনা অনেক ভয় পেয়ে যায়। এরপর সে বিরক্ত হয়ে ঘরে ফিরে যায়, আর এদিকে দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন নিনা দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে আবার সেদিকে তাকায়। এবার সে কারো উপস্থিতি অনুভব করছিল। সে ধীরে ধীরে সেদিকে এগোতে থাকে। অন্ধকারের ভিতরে যেন কিছু একটা শুনতে পাচ্ছে। হঠাৎ ফজরের আজান শুরু হয়, আর তখনই সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে আমরা একটি বৃদ্ধাকে দেখি যে শয়তান জিন সম্পর্কে কোনো একটা বই পড়ছিল। হঠাৎ অন্ধকার হয়ে যায়, আর ভয়ানক এক কণ্ঠ বলে ওঠে, দাদি চলে এসেছে। পরের দিন সকালে দরজায় শব্দ হয়, যেখানে আমরা দুজনকে দেখি। ছেলেটি হলো লিমো, আর মেয়েটি হলো নাসরিন। আসলে লিমো এখানে এসেছে গত রাতে নষ্ট দরজাটা ঠিক করার জন্য, যাকে উইংয়ের কথায় জাত এখানে পাঠিয়েছে। এদিকে নাসরিন ঘরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় সেখানে জয়ী আসে। তখন নাসরিন তাকে বলে, আপনারা তো অনেক সুখী একটি পরিবার। কথাটি জয়ীর কাছে কেমন যেন ধিক্কারের মতো মনে হয়। এরপর নাসরিন জয়ীকে গ্রামের একটি বিশেষ খাবার উপহার দেয়। উপহার পেয়ে জয়ী খুব খুশি হয়। এরপরের দৃশ্যে আমরা নাসরিনের বাড়ি দেখি, যেখানে একটি মেয়েকে আনা হয়েছিল, যার শরীরে জিন ভর করেছে। আসলে নাসরিনের বড় ভাই লুং মানুষের শরীর থেকে জিন বের করত। এখানে লুং মেয়েটির শরীর থেকে জিন বের করে দেয়, আর এরপর সে তার পরিবারকে বলে, আমি চেষ্টা করেছি, কিন্তু মেয়েটির শরীর থেকে জিন এখনও পুরোপুরি চলে যায়নি, তবে সে এখন জিন থেকে মুক্ত। এরপর সে ঘরে ফিরে আসে, আর তখন নাসরিন তার কাছে অনুরোধ করে বলে তাকেও যেন এই বিদ্যা শেখানো হয়, কিন্তু লুং তাকে একদম না করে দেয়, কারণ তার পরিবারে মেয়েদের এসব শেখা নিষেধ। এছাড়াও লুং ভালো করে জানে যে নাসরিন কতটা রাগী, আর সে যদি এসব কিছু শিখে ফেলে তাহলে সে রাগের কারণে খারাপ কিছু করে ফেলতে পারে, আর তাই সে তার ছোট ভাই লিমোকে এই বিদ্যা শেখাবে। এদিকে লিমো এই বিষয়ে খুব একটা আগ্রহী ছিল না। এরপর নাসরিন লুংকে বলে সে তাকে এই বিদ্যা না শেখালেও চলবে, কিন্তু তাকে একটা সাহায্য করতে হবে। এরপর সে উইংয়ের একটি পরিবারের ছবি লুংকে দেয়, যেটা সে উইংয়ের বাড়ি থেকে চুরি করে আনেছে। এর মানে হলো সে এখন উইংয়ের পরিবারের উপর কালো জাদু করতে চায়। কিন্তু কেন? অন্যদিকে উইংয়ের অফিসে আজকে তার প্রথম দিন ছিল। এমন উপযুক্ত একজন কর্মী পেয়ে উইংয়ের বস অনেক খুশি ছিল, আর এজন্য সে প্রথম দিনই অনেক বড় একটি প্রজেক্ট উইংকে দেয়। রাতে জয়ী একা বসে বসে কালো জাদু সেই বইটি পড়ছিল, আর নাসরিনের দেওয়া খাবারটি খাচ্ছিল। এমন সময় উইং বাড়িতে ফিরে আসে। উইং দেরি করে বাড়ি আসায় জয়ী অনেক রেগে যায়, কারণ সে উইংকে একদম বিশ্বাস করত না। এর আসল কারণ হলো তারা আগে যখন এখানে থাকতো তখন একবার উইং তাকে ধোঁকা দিয়েছিল, আর জয়ী মনে করে উইংয়ের এসব বাজে কাজের জন্যই সব জমানো টাকা শেষ হয়ে গিয়েছে। হয়তো সেই সব জমানো টাকা অন্য মেয়েদের পিছনে উড়িয়ে দিয়েছে। জয়ীর এসব কথায় উইং ভীষণ রেগে যায়। এরপর আবার তাদের দুইজনের ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার কারণে উইং আর জয়ী সেই রাতে আলাদা আলাদা ঘুমায়। আমরা জানালে একটি বিচ্ছু দেখতে পাই, আর এদিকে অদৃশ্য কেউ জয়ীর চাদর টেনে খুলে ফেলছে। এজন্য জয়ীর ঘুম ভেঙে যায়, আর সে জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে অনেক বাতাস বইছে। তাই সে জানালা বন্ধ করতে আসে। তখন সে বাইরে অদ্ভুত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার মাথাটা ছাগলের মতো। তখনই ভয়ানক কণ্ঠে যেন সে বলে ওঠে, তুমি আমার গোলাম। হঠাৎ জানালার উপরে থাকা সেই বিচ্ছুটি জয়ীর হাতে কামড় দেয়, আর এজন্য জয়ীর নজর সরে যায়। পরে সে আবারও বাইরে তাকিয়ে দেখে অদ্ভুত সেই লোকটি আর সেখানে নেই। এদিকে উইং ঘুমিয়েছিল। হঠাৎ তাদের ছোট মেয়ের চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়, আর তারপর উইং আর জয়ী বাইরে এসে দেখে বাড়ির বাইরে কেউ একটি ছাগলকে ভয়ানকভাবে মেরে অদ্ভুতভাবে ঝুলিয়ে রেখেছে, আর এটা দেখে লিং ভয়ে চিৎকার করছিল। পরের দিন সকালে জয়ীর শরীর হঠাৎ খারাপ হয়ে যায়, আর এখানে বোঝাই যাচ্ছিল গত রাতে সেই বিচ্ছুর কামড়েই হয়তো এমন হচ্ছে।
আসলেই কি তাই? অসুস্থ হওয়া সত্ত্বেও সে বাজারে যায়। অন্যদিকে লিং সমুদ্রের তীরে একা বসে গতরাতের ঘটনা নিয়ে বন্ধুদের সাথে চ্যাটিং করছিল। হঠাৎ লি তার কাছে আসে, আর সে অনেক রেগেছিল। সে বলতে থাকে লিং যেন তার জিনিসগুলো ফিরিয়ে দেয়, কারণ এগুলো তার দাদির। যদি তারা এগুলো ফিরিয়ে না দেয় তাহলে তাদের পুরো পরিবার শেষ হয়ে যাবে। বৃদ্ধ লিয়ের এমন কথা শুনে লিং অনেক ঘাবড়ে যায়। তখনই এক মহিলা এসে লিকে সেখান থেকে নিয়ে যায়। এরই মধ্যে জয়ী সেখানে চলে আসে, কিন্তু লিং এই বিষয়ে তাকে কিছুই বলে না। এদিকে লিনা তার ঘরে একা বসে বসে সেই মালাটি দেখছিল। হঠাৎ দরজা খুলে যায়, আর সে পিছনে ঘুরে দেখে সেখানে তো কেউই নেই। কিন্তু যখনই সে ফিরে তাকায় তখনই ল্যাপটপ এসে দেখে তার পিছনে ভয়ানক কেউ দাঁড়িয়ে আছে। আর সে ভয়ানক কণ্ঠে বলে ওঠে, কি করছো? কথাটা শুনেই সে ভয় পেয়ে যায়, আর পিছনে ঘুরে সে দেখে সেখানে লিং দাঁড়িয়ে আছে। আসলে সেই জিজ্ঞেস করছিল, কি করছো? এখানে লিনা লিংকে কিছু না বললেও ভিতরে ভিতরে সে ঠিকই অনেক ভয় পেয়েছিল। রাতে জয়ী যখন রান্না করছিল তখন হঠাৎ তার কাশি শুরু হয়, আর তারপর তার মুখ দিয়ে বেরিয়ে আসে রক্ত। এখানে সে মনে করে বিচ্ছু কামড় দেওয়ার কারণেই হয়তো এমন হচ্ছে। গত রাতের ঘটনার জন্য তাদের বাড়িতে আজকে সিকিউরিটি গার্ড রাখা হয়েছে, যেন কেউ তাদের কোনো ক্ষতি না করতে পারে। মধ্যরাতে হঠাৎ লিংয়ের কণ্ঠ শুনে জয়ীর ঘুম ভেঙে যায়, আর সে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে এত রাতে লিং নিচে বেসমেন্টে যাচ্ছে। জয়ী তাকে ডাকতে ডাকতে তার পেছনে যায়। জয়ী যখন বেসমেন্টে আসে তখন সে দেখে সেখানে পড়ে আছে রক্তাক্ত একটি চোখ, আর এটা দেখে সে চমকে ওঠে। হঠাৎ সে লক্ষ্য করে বেসমেন্টের এক কোণায় অদ্ভুতভাবে বসে আছে লিং। সে ভয়ে ভয়ে কাছে গিয়ে লিংকে ডাকে, আর এরপর লিং ঘুরতেই সে দেখে ভয়ানকভাবে কাঁচা ছাগলের মাংস খাচ্ছে লিং। হঠাৎ লিংয়ের চোখ গায়েব হয়ে যায়। এমন ভয়ানক দৃশ্য দেখে জয়ী ভয়ে পালাতে থাকে। উপরে আসতেই সে দেখে চেয়ার নড়ছে, মনে হচ্ছে যেন সেখানে অদৃশ্য কেউ বসে আছে। সে দরজা খোলার চেষ্টা করে। এমন সময় হঠাৎ সেই রক্তাক্ত চোখ তার পায়ের কাছে এসে পড়ে। জয়ী কিছুতেই বুঝতে পারছিল না যে এগুলো তার সাথে কি হচ্ছে। তখন ভয়ানক জিনটি পিছন থেকে তাকে জিজ্ঞেস করে, তোমার প্রভুকে? আর এরপরে জয়ীর ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে এমন স্বপ্ন কেন দেখল? আর তাই সে বাইরে আসে। সে দেখে স্বপ্নের মতোই বেসমেন্টের দরজাটি খোলা। এমন সময় আমরা অতীতের একটি দৃশ্য দেখি। এখানে লির ভিতর থেকে জিন বের করা হচ্ছে। অল্প বয়স্ক তোহা লির উপর তদবির করছে, কিন্তু লির ভিতরে থাকা জিনটি কিছুতেই বের হচ্ছে না। হঠাৎ লি তোহার মুখে রক্ত ফেলে, আর তখন তোহা দেখে লির মুখ থেকে রক্ত না, অনেক পোকা বের হয়েছে। এমন সময় তারা দেখে লি সেখানে নেই, আর হঠাৎ অন্ধকার হয়ে যায়। ঘাবড়ে গিয়ে লিয়ের বাবা তখনই আগুন জ্বালায়, কিন্তু সেই জিনটি ফু দিয়ে আগুন নিভিয়ে দেয়। চারিদিকে শুধুই অন্ধকার আর অন্ধকার। দূর থেকে ভেসে আসছে ভয়ানক হাসির শব্দ। এরপর তারা একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে দূরে ফেলে। দেখে লি ভয়ানকভাবে তাদের দিকেই তাকিয়ে আছে, আর এটা দেখামাত্র তোহা দোয়া পড়তে শুরু করে। এদিকে দোয়ার কারণে জিনটিও ছটফট করতে শুরু করে। অনেক কষ্ট করে অবশেষে তোহা জিনটিকে শান্ত করতে পারে। এদিকে বর্তমানে আমরা দেখি লিমো তার বন্ধুদের নিয়ে সমুদ্রের তীরে এসেছে। সে দেখে একটু দূরেই লিং একা বসে আছে। তাকে দেখেই সে লিমো তার কাছে এসে কথা বলার চেষ্টা করে। যখন সে জানতে পারে এখানে লিংয়ের কোনো বন্ধু নেই, তখন লিমো তার নাম্বার দেওয়ার চেষ্টা করে। লিমোর এইসব কথাবার্তায় লিং বুঝে যায় যে তার উদ্দেশ্য কি, আর তাই সে লিংকে সরাসরি প্রশ্ন করে সে কি তাকে পছন্দ করে। এমন প্রশ্ন শুনে লিমো তো হতভম্ব হয়ে যায়, আর সে সেখান থেকে দ্রুত চলে যায়। অন্যদিকে আমরা দেখি কেউ একজন উইংয়ের পরিবারের উপর ভয়ানক কালো জাদু করছে, আর তাদের ছবির উপর কিছু একটা লিখে দিয়েছে। সেদিন বিকেলে জয় ডাক্তারের কাছে যায়, আর তার হাতের বিচ্ছুর কামড়ের জন্য ওষুধ নিয়ে আসে। ডাক্তার কাছ থেকে ফেরার সময় সে বাজারে যায়, আর বাজার থেকে কিছু কিনে সে যখন বাড়ি ফিরে আসছিল তখন কিছু দূর আসার পরে নির্জন একটি জায়গায় তাদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। ভালো একটি গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ কি জয়ী বুঝতে পারছিল না। আর তখন লিনা দেখে দূরে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত লোকটি, আর জয়ীও সেটা দেখতে পাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই লোকটাকে আর এখানেও দেখা যাচ্ছে না। এমন সময় তাদের গাড়ি স্টার্ট হয়ে যায়, আর একটু সামনে এগোতেই হঠাৎ একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে তারা মারাত্মক আহত হয়। এই সময় জয়ী তাদের থেকে একটু দূরে আবছা চোখে সেই লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপরে সে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে উইং যখন অফিস থেকে বাড়ি ফিরে আসার জন্য গাড়িতে উঠবে তখন হঠাৎ তার গাড়ির চাবিটি নিচে পড়ে যায়। চাবিটি তোলার সময় সে একটি জিনকে দেখে যেটা ঠিক তার পিছনে দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল, কিন্তু পিছনে ঘুরে সে কাউকেই দেখতে পায় না। ঘাবড়ে গিয়ে সে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে, কিন্তু গ্লাসে সে দেখতে পায় জিনটি তার কাছে চলে এসেছে, আর এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তখনই জাত তার কাছে এসে জয়ী ও লিনার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা তাকে জানায়। উইং দ্রুত হাসপাতালে যায়, আর সেখানে গিয়ে সে লিং আর লিমোর থেকে জানতে পারে যে লিনা মারা গিয়েছে আর জয়ীর এখনও জ্ঞান ফেরেনি। পরের দিন তাদের ধর্ম বৌদ্ধ রীত অনুযায়ী শেষকৃত্য করা হয়, আর এখানে তোহা, লিমো আর তার বোন নাসরিনও এসেছিল।
লিমো তোহার তার ছেলের কাছে এসে বসে, আর এদিকে নাসরিন শুধু উইংকেই দেখছিল। এমন সময় লিমা লিনার আত্মা দেখে, আর এটা যখন সে তোহাকে বলে তখন তোহা বলে এটা লিনার আত্মা না, হতে পারে এটা কারিন জিন। এটা হলো সেই জিন যেটা জন্মের পর প্রতিটা মানুষের সাথে থাকে। এই জিনকে দেখতে হুবহু নিজের মতো হয়। এদিকে নাসরিন এগুলো দেখে মুচকি হাসে, যেটা দেখে ফেলে তোহা। পরের দিন জয়ীর গান ফেরে। এরপর সে যখন লিনার মৃত্যুর খবর শোনে তখন সে কান্নায় ভেঙে পড়ে, আর এসবের জন্য উইংকেই সে দায়ী করে। কেননা সেদিন বাড়ির বাইরে যে অদ্ভুত লোকটিকে সে দেখেছিল, অ্যাক্সিডেন্টের দিনও সে সেই অদ্ভুত লোকটিকে দেখেছে। আসলে জয়ীর মনে হচ্ছিল হয়তো এই বাড়িটাই অভিশপ্ত। এগুলো শুনে তো উইং অনেক চিন্তায় পড়ে যায়, আর তখনই সে দ্রুত নাসরিনের কাছে যাওয়ার জন্য রওনা হয়। রাস্তায় সে বারবার নাসরিনকে ফোন করছিল, কিন্তু সে ফোন রিসিভ করে না। এদিকে নাসরিন আর তার ভাই উইংয়ের পরিবারের উপর কালো জাদু করছিল। নাসরিন তার ভাইয়ের মাধ্যমে এক বিশেষ রিচুয়াল করছে, যেই রিচুয়ালে সে তার নিজের রক্ত দিয়ে ভয়ানক এক চুক্তি করে শয়তানের সাথে। আর নাসরিন যদি জিনের শর্ত পূরণ না করতে পারে তাহলে তার মৃত্যু নিয়ে নেবে শয়তান। এমন সময় উইং তার বাড়িতে এসে পৌঁছায়, আর সে নাসরিনকে বলে সে জানে যে নাসরিনই নিশ্চয়ই তার পরিবারের সাথে কিছু করেছে। এদিকে পেছনের জানালায় দিয়ে উকি মেরে এইসব কথাবার্তা শুনছিল লিমো। তাদের কথা শুনে লিমো বুঝে যায় যে অতীতে এদের মধ্যে হয়তো কিছু একটা ছিল। এরপর সে দ্রুত নাসরিনের ঘরে গিয়ে কিছু একটা খুঁজতে থাকে। সেখানে উইং আর নাসরিনের ছবির সাথে একটা মেডিকেল রিপোর্টও খুঁজে পায়, আর এই রিপোর্টে নাসরিনের বেবি মিসক্যারেজের বিষয় লেখা ছিল। এগুলো দেখে লিমোর জন্য বিশ্বাসী হচ্ছিল না। তখনই কারো আসার শব্দ শুনে সে লুকিয়ে পড়ে, আর এরপর সে দেখে অদ্ভুত কেউ ঘরে এসে কিছু একটা রেখে গেল। সে চলে যেতে লিমো বাইরে বেরিয়ে এসে ভয় পেয়ে যায়, কারণ একটা কাচের বয়ামে রাখা ছিল একটি নবজাতক শিশু, আর এটা যেন এখনো জীবিতই ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? এরপর সে নবজাতক শিশুটি নিয়ে নাসরিন আর উইংয়ের কাছে যায়, আর তাদেরকে এই বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর নাসরিন বলে এটাই সেই বাচ্চা যাকে অস্বীকার করে তার বাবা তাকে মেরে ফেলতে বলেছিল। এটা শুনে উইংয়ের পায়ের নিচের মাটি সরে যায়। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি জয়ী যে বিশ্বাসঘাতকতার কথা বলছিল, অর্থাৎ উইংয়ের সেই অবৈধ সম্পর্ক নাসরিনের সাথেই ছিল। কিন্তু জয়ী জানতো না উইংয়ের সম্পর্ক কার সাথে ছিল, আর তাদের এই অবৈধ সম্পর্কের কারণে নাসরিন গর্ভবতী হয়ে যায়। যখন নাসরিন উইংকে এই বিষয়ে জানায় তখন উইং মনে করছিল যে সে হয়তো মিথ্যা কথা বলছে, আর এই কারণেই সে বাচ্চা নষ্ট করার কথা বলেছিল। এটা শুনে নাসরিন আরও রেগে যায়, কারণ সে তার বাচ্চাকে খুব ভালোবাসত। সে তাকে পৃথিবীতে আনতে চেয়েছিল, কিন্তু উইংয়ের জন্য সেটা হয়নি। এরপর নাসরিন বলে উইং যেভাবে তাকে আর তার বাচ্চাকে মেরেছে একইভাবে তার পরিবারকেও মরতে হবে। আর এরপর উইং তার পরিবারকে বাঁচানোর জন্য নাসরিনের কাছে নত হয়, আর বারবার অনুরোধ করতে থাকে সে যেন তার পরিবারের কোনো ক্ষতি না করে। এর পরিবর্তে উইং নিজের জীবন দিয়ে দিবে। এদিকে নাসরিন হয়তো এটাই চাচ্ছিল, তাই সে উইংকে আঘাত করতে যায়। হঠাৎ নাসরিনের ভাই লুং উইংয়ের মাথার উপরে হাত রাখে, আর ছুরিটা তার হাতে ঢুকে যায়। এরপর লুং নাসরিনকে থামিয়ে বলে ইতিমধ্যে সে অনেক খারাপ কাজ করে ফেলেছে, এখন তাকে থামতে হবে। এরপর লুং জিনকে আটকিনের একটি পুতুল উইংকে দেয়। এই পুতুল দিয়েই কালো জাদু করে জিনকে উইংয়ের বাড়িতে পাঠানো হয়েছিল। তাদের বাড়িতে পাঠানো সেই ভয়ানক জিনকে শুধুমাত্র এই পুতুল দিয়ে বন্দি করা সম্ভব। পুতুলটি নিয়ে উইং দ্রুত তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর লিমো তার ভাই আর বোনের উদ্দেশ্যে বলে এখন থেকে সে সেটাই করবে যেটা তার সঠিক মনে হবে। এরপর সেও বাইরে বেরিয়ে যায়। এর মানে হলো লিমো এখন তার পরিবারের বিপক্ষে ছিল। বাড়ি ফেরার সময় উইং তার বন্ধু জাতকে ফোন করে বলে সে যেন দ্রুত হাসপাতালে যায়, কারণ উইংয়ের স্ত্রী আর সন্তান দুইজনকেই বাঁচাতে হবে। এদিকে লিং পুরো বাড়িতে একা ছিল। হঠাৎ সে যখন চোখ খোলে তখন তার চোখ সম্পূর্ণ সাদা দেখা যায়। সে আবার চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর মৃত বোনের কণ্ঠ শুনে সে তার ঘুম ভেঙে যায়, কিন্তু সে এখন আর তার বাড়িতে ছিল না, সে অন্য কোথাও চলে এসেছে। হঠাৎ পিছন থেকে কেউ তাকে আঘাত করে, সে নিচে পড়ে যায়। এরপর কেউ তার মাথা থেকে রক্ত নেয়, আর এখানে এই কাজটি করছিল বৃদ্ধ লি, আর সে সেই রক্ত দিয়ে শুরু করে ভয়ানক কালো জাদু। লিংয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন লি তাকে বলে তোমাকে আমি আগেই সতর্ক করেছিলাম যে সেই জিনিসগুলো থেকে দূরে থাকো। দাদি ফিরে এসেছে, আর এখন লিংকে তার কর্মফল ভোগ করতে হবে। এটা বলেই সে তার কালো জাদু শুরু করে দেয়। লিং অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই লি এসে একটি লোহা নিষ্ঠুরভাবে তার হাতে পুঁতে দেয়, যেন সে এখান থেকে পালাতে না পারে। সম্পূর্ণ রিচুয়াল শেষ করার পর সে একটি পাত্রে বিশেষ কিছু একটা মিশিয়ে দেয়, তারপর সেটা লিংয়ের মাথায় লাগিয়ে দেয়। সাথে সাথে লিংয়ের চোখ সাদা হয়ে যায়, আর সে কষ্টে চিৎকার করতে থাকে। মনে হচ্ছে তার ভেতরে যেন ভয়ানক কিছু একটা আসছে। এদিকে লির মুখে ছিল এক শয়তানি হাসি। অন্যদিকে লুং অন্ধকারে তার বোনকে খুঁজছিল। হঠাৎ সে দেখে গাছের সাথে ঝুলছে তার বোনের মৃতদেহ। এর মানে হলো সে আত্মহত্যা করেছে। এদিকে উইং বাড়ি এসে লিংয়ের ঘরে যায়, আর তখনই তার বুকটা কেঁপে ওঠে, কারণ ঘরের এক কোণার লিং অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখের পলকে লিং গায়েব হয়ে যায়। উইং জানালা দিয়ে দেখে লিং বাইরে কোথাও যেন চলে যাচ্ছে। অন্যদিকে লিমো উইংয়ের পরিবারকে বাঁচানোর জন্য তোহা এবং তার ছেলে দিনকে নিয়ে আসছিল। হঠাৎ তারা দেখতে পায়
রাস্তায় উইং দৌড়াচ্ছে, আর তাই তারাও গাড়ি থেকে নেমে উইংয়ের পিছু করতে থাকে। এদিকে লিংয়ের ভেতরে থাকা জিন তাকে গভীর জঙ্গলে নিয়ে যায়। হঠাৎ একটি গাছের শিকড়ে বেঁধে সে পড়ে যায়, ঠিক মুভির শুরুতে দেখা সেই দৃশ্যের মতো। এদিকে উইং পাগলের মতো নিজের মেয়েকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখতে পায় এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে লিং, আর তার হাতে ধারালো এক ছুরি। অন্যদিকে লিমো আর তোহাও খুঁজে বেড়াচ্ছিল তাদেরকে। হঠাৎ তারা উইংয়ের চিৎকার শুনে আর তারা সেদিকে এগোতে থাকে। সেখানে গিয়ে তারা দেখে লিংয়ের শরীরে ভর করা জিন উইংয়ের বুকের উপর বসে ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করছে। তারা কিছু করার আগেই জিন তার শক্তি দিয়ে দিনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর জিন যখন লিমোর দিকে তাকায় তখন লিমো বলে, আমি কিছু জানি না। আর এরপরই তোহা দোয়া পড়তে শুরু করে। তোহার দোয়ার কারণে জিন ছটফট করতে শুরু করে আর উইংকে ছেড়ে দেয়। হঠাৎ লিং হাওয়ায় ভাসতে শুরু করে আর চারিদিকে ভয়ানক বাতাস বইতে শুরু করে, যেন হঠাৎ ঝড় চলে এসেছে। ঝড়ের কারণে তোহার দোয়া পড়তে কষ্ট হয়। এরপর তোহা উইংয়ের কাছে সেই পুতুলটি চায় যেটা লুং তাকে দিয়েছে, যেটা পুড়িয়ে সে জিনকে ধ্বংস করে দিবে। কিন্তু এই ঝড়ের মধ্যে আগুন ধরানো অতটাও সহজ না। এদিকে লিং ধীরে ধীরে নিচে নেমে আসে আর সে সবাইকে বলে সে এই বাচ্চাটিকে তার সাথে নিয়ে যাবে। কারো ক্ষমতা নেই তাকে থামানোর। এমন সময় তোহা অনেক কষ্টে পুতুলটিতে আগুন ধরিয়ে দেয় আর তখনই জিন রেগে তার উপর হামলা করে। প্রথমে তার হাত ভেঙে দেয়, এরপর এক ঝটকায় তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। এখানে অবাক করা বিষয় হলো কেন পুতুলটি জ্বালানোর পরেও জিন দুর্বল হলো না। দিন তার বাবার মৃত্যুতে একদম ভেঙে পড়ে। এদিকে জিন লিংকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। উইঙ্গো তার মেয়েকে বাঁচানোর জন্য জিনের পিছনে যেতে থাকে। এদিকে জাত জয়ীকে নিয়ে বাড়ি ফিরে আসছে, কিন্তু হঠাৎ তাদের বাইক বন্ধ হয়ে যায়। এখন জয়ী যে কোনো মূল্যে বাড়ি ফিরতে চাচ্ছিল, তাই তারা সেখানে বাইক রেখেই দৌড়াতে থাকে। অন্যদিকে উইং জিনের পিছনে পিছনে বাড়িতে এসে পৌঁছায় আর সে দেখে বাড়ির বেসমেন্ট থেকে আসল রূপে বেরিয়ে আসছে জিন, যার চেহারা দেখে উইংয়ের ভয়ে বুক কেঁপে ওঠে। এরপর জিন বলে যে সে আমি তাকে নিয়েই যাব। হঠাৎ উপর থেকে উইংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে লিং। এরপর সে লাগাতার উইংকে মারতে থাকে, সে যেন তাকে মেরেই ফেলবে। মারতে মারতে হঠাৎ লিংয়ের ভেতরে থাকা জিন আসল রূপে আসে। অনেকক্ষণ ধরে গলা টিপে ধরায় উইং জ্ঞান হারায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে লিং ছুরি দিয়ে নিজেকেই মারতে যাচ্ছে, কিন্তু এখানে আমরা দেখি সেই ছুরিটি দিয়ে জিন লিংকে মারার চেষ্টা করছে আর লিং জিনকে বাধা দিচ্ছে। উইং তার মেয়ের কাছে অনুরোধ করে বলে সে যেন শক্ত হয় আর সে নিজেকে রক্ষা করে, তার বাবা তাকে অনেক ভালোবাসে। এরপর সে কাছে এসে লিংয়ের হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিনের শক্তির সাথে সে একা পেরে উঠছিল না। হঠাৎ জয়ীও সেখানে এসে তার হাত ধরে। তখনই জিন পুনরায় লিংকে বশ করে আর তাদেরকে বলে আমি লিংকে নিয়েই যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। এটা শুনে উইং আর জয়ী কাঁদতে লাগে। হঠাৎ তখনই সেখানে দিন আসে। আগে তো সে জিন দেখে অনেক ভয় পেত, কিন্তু এখন সে আর ভয় পাচ্ছে না। এখানে এসেই দিন দোয়া পড়তে শুরু করে। দোয়ার কারণে জিন ছটফট করতে শুরু করে, কিন্তু এত সহজে সে লিংকে ছাড়বে না। এরপর সে সেই কাজটি করতে চায় যেটা সে কয়েক বছর আগে লির সাথে করেছিল। সেই ছুরিটি সে তার চোখের দিকে নিয়ে যায়। হঠাৎ তখনই ফজরের আজান শুরু হয়। আজান শোনা মাত্র জিন দুর্বল হয়ে পড়ে আর এরপরই সে লিংয়ের শরীর থেকে চলে যায়। বড় মেয়েকে হারিয়ে উইং তার পাপের ফল আগেই পেয়েছে। পরের দিন লিমো বাড়ি ফিরে তার ভাইয়ের রাগ কমানোর চেষ্টা করে। প্রথমে তো লুং চুপ থাকে, কিন্তু পরে লুং বলে এই মুভির আসল সত্য কাহিনী। সে লিমোকে বলে যে সে এতটাও নির্দয় নয় যে কারো প্রতিশোধের জন্য সে একটি পরিবারকে ধ্বংস করে দিবে। আসলে সে কালো জাদু করে উইংয়ের পরিবারে কখনোই কোনো জিন পাঠায়নি। সেই পুতুল আর কালো জাদু সব মিথ্যে ছিল। লুং শুধুমাত্র নাসরিনকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছিল। এসব শুনে লিমো একদমই অবাক হয়ে যায় আর সে বলে সে নিজের চোখে লিংয়ের ভেতরে জিন দেখেছে। এটা শুনে লুংও অবাক হয়ে যায় আর তার হাতে থাকা বিশেষ তসবি পাঠ করে দেখার চেষ্টা করে এই জিন কে পাঠিয়েছে। এবার আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে তোহা লির ভেতরে থাকা জিন বের করার পরে সেটিকে একটি শিঙের ভেতরে বন্দি করে রেখেছিল। সে জিনটিকে পুরোপুরি ধ্বংস করেনি, কারণ সেই সময় তার কাছে এতটা শক্তি ছিল না। আর তাই সে জিনকে বন্দি করে শিংটি লির বাবাকে দিয়েছিল, যেন সে সুরক্ষিত একটি জায়গায় রেখে দেয়। এখন প্রশ্ন হলো সেই শিংটি উইংয়ের বাসায় কিভাবে গেল? আসলে উইংয়ের আগে সেই বাড়িতে থাকতো লি। এখানে অবাক করা বিষয় হলো উইংয়ের পরিবার আগে জাতের পরিবার এখানে থাকতো, তারা এই বাড়িতেই থাকতো। আর বাড়িতে থাকা সেই ছবিটা ছিল লির দাদির। অনেক বছর ধরে জাত ওই বাড়িতে থাকতো, কিন্তু অফিসের বস তার কাজে খুশি না হওয়ায় বাড়িটি উইংকে দিয়ে দিয়েছিল। জাত ভালো করেই জানতো বেসমেন্টে লির দাদির জিন বন্দি ছিল। উইংয়ের এমন সফলতা জাত সহ্য করতে পারছিল না, আর তাই তার মনের ভেতরে তৈরি হয় হিংসা। আর এই হিংসার কারণে সে একটি চক্রান্ত করে। সে নাসরিনের ভাইকে এটা বলে নিয়ে আসে যে তাদের বাড়িতে একটি জিন আছে যেটা তাদের খুব বিরক্ত করছে। এরপর নাসরিনের ভাই বেসমেন্টে সেই শিংটি পায় যেটার ভেতরে জিন বন্দি ছিল, আর তারপর দোয়া পরে সে সেই শিংটি পুড়িয়ে ফেলে,
কিন্তু সেটা পুরোপুরি পুড়ে যাওয়ার আগেই জাত সেটিকে আগুনের ভিতর থেকে বের করে আর বেসমেন্টে রেখে দেয়। আর সে এটাকে হাত দিয়ে ধরে না, কারণ যে এটা হাত দিয়ে ধরবে জিন তাকে বশ করবে। আর তারপর সে তার পরিবারকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যায়। আর সেই দিনই উইং তার পরিবারকে নিয়ে সেই বাড়িতে আসে। জাতেই সামান্য হিংসার কারণে কালো জাদু দিয়ে উইংয়ের পুরো পরিবার ধ্বংস করার পরিকল্পনা করেছিল। আর এজন্যই তোহা যখন পুতুলটি পুড়িয়েছিল তখন এতে জিনের কিছুই হয়নি। এর মানে হলো এটি নাসরিন বা তার ভাইয়ের পাঠানো জিন ছিল না, এটি ছিল তোহার বন্দি করা লির শরীরে থাকা সেই জিন। আর এই কারণেই সে তোহাকে এমন নির্দয়ভাবে মেরে ফেলেছিল, অতীতের প্রতিশোধ নেওয়ার জন্য। কতটা ভয়ানক হতে পারে এই হিংসা, কিন্তু এখানে উইং এই ব্যাপারে কিছুই জানতো না। হয়তো সে কখনো কল্পনাও করবে না যে তার কাছের বিশ্বস্ত বন্ধু এমন ভয়ানক কাজ করতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে আজকের এই কালো জাদু নিয়ে ভয়ানক মুভিটি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে। আর হ্যাঁ, এমন ভয়ানক আর সাসপেন্সে ভরপুর মুভির এক্সপ্লেন দেখতে চাইলে অবশ্যই ভূতচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট কোনো মুভির এক্সপ্লেন চাও কমেন্টে নাম লিখো, পরের ভিডিও আসবে তোমাদের পছন্দের মুভি নিয়ে। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায়। ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো ভয়ানক মুভিতে।